উনি না, নিজে দু হাজার যোগাযোগ। একুশ বা 22 সালে উনি ডেস্টিনি গ্রুপের সাথে দুর্নীতির সাথে জড়িত হয়ে উনি 9 বছর 4 মাস, আই রিপিট 9 বছর 4 মাস জেল খেটেছেন, ওখান থেকে বেরিয়ে এসছেন। বেরিয়ে এসে হি স্পিক আপ বাই ডিজিএফআই অ্যাগেন, হি ওয়াজ এ পার্ট অফ বিএনএম। 71-এ যখন মুক্তিযুদ্ধ হয়েছিল, মুক্তিযুদ্ধের পরে মানে আমরা মেজর, আমি লেফটেন্যান্ট কর্নেল হয়েছি 48 ইয়ার্সে। 48 ইয়ার্সে প্রেসিডেন্ট জিয়া তখন প্রেসিডেন্ট ছিল। তারা কি আর্মি চালায় নাই? তখন চালিয়েছে। এবং এই সিচুয়েশনে এই যে সমস্ত ব্যাড অ্যাপেল গুলো আর্মিতে আছে, এগুলাকে সরাইলেই আর্মি এবং দেশ আরো ভালোভাবে চলবে। এটাই হচ্ছে সেনা প্রধান জেনারেল ওয়াকারের কথাই বলতে চাই। নো বাট নো ইফ, ফুল স্টপ। আমি এখানে বলবো যে উনি ওই যেটা বলেছিলেন যে সার্বভৌমত্ব হুমকির মুখে, এজ এ সেনা প্রধান উনি যদি সার্বভৌমত্ব হুমকির মধ্যে দেখে, উনি তো বলবে যে উনার আর্মি প্রস্তুত আছে কিনা, বা এই ধরনের সিচুয়েশন হলে সিচুয়েশন অ্যাভয়েড করার লাগবে। উনি তো ওইটা করেন নাই। উনি তো আর্মিকে প্রস্তুত করার কথা, তাই না, সর্বত্র হুমকির মুখে। বাট উনি আমাদেরকে থ্রেড দিচ্ছেন, এটার উল্টা ভয় দেখাচ্ছেন যে এরকম একটা কিছু হতে পারে। বাট উনি কিন্তু বলতেছেন না এরকম সর্বত্রের ইয়া হইলে আমরা তা রুখে দিব। উনি কিন্তু ভারতের এগেনস্টে কোথাও বা ভারত না হলেও একটা কল্পিত যে সার্বভৌমত্ব যাদের কাছ থেকে সার্বভৌমত্বর হুমকি আসবে তাদের বিরুদ্ধে আমরা দাঁড়াবো, আমরা প্রস্তুত আছি, এই ধরনের কথা কিন্তু কখনো উনি বলেন নাই। উনি যেটা করতেছেন সেটা হচ্ছে উনি অ্যাকচুয়ালি এই সমস্ত কথাবার্তা এবং এই যে চিঠিটা পাঠানো সবার কাছে একটা বোঝানোর চেষ্টা করতেছেন, দেশি বিদেশি আন্তর্জাতিক সবাইকে, যে হি ইজ অলসো এ স্টেক হোল্ডার। এবং এটাই ইন্ডিয়ান পারপাসকে সার্ভ করে। এবং দেখেন, এখন সেনাবাহিনীতে যারা মিনিমাম ডিপ্লোমেসি এবং মিলিটারি হাউ ওয়ার্কস এটা বুঝে, এটা জেনারেল ওয়াকারের পজিশন যে দেশের বিরুদ্ধে এবং ভারত ফ্রেন্ডলি, এটা না বুঝে কোনো কিছু নাই। এবং এটার জন্য এখন তারা পয়েন্ট তুলতেছে, আমাকে বিভিন্ন জন বিভিন্ন জায়গায় ফোন করে, আমি আই এম শিওর যে হাসান নাসির স্যারও একই ধরনের ফোন পান, সেটা হচ্ছে যে মিলিটারি কমরেডশিপ এখন খুব ফোর ফ্রন্টে চলে আসতেছে, মিলিটারি কমরেডশিপ। কিন্তু যখন ব্রিগেডিয়ার জেনারেল রহিমকে, মেজর লিয়াকত স্যারকে, তাদেরকে যখন ফাঁসির আদেশ দেওয়া হয়েছিল 10টা, তখন তখন কিন্তু এই কমরেডশিপ ছিল না। টেনজঙ্গের ওই অফিসারের কথা আমি নামটা বলতেছি না, যে স্যারকে যখন মকসুদুল স্যার দাড়ি টেনে টেনে ছিঁড়ছিল, তখন কিন্তু ইয়ার কথা আসছিল। যখন আজমি স্যারকে নিয়ে যাওয়া হয়েছিল, তখন কিন্তু এই কমরেডশিপের কথা আসে নাই। এখন আসতেছে। এবং কারাই কথা বলতেছে, আওয়ামী লীগের যে পুরনো টেকনিক, যাদের মধ্যে দুর্নীতি আছে, সমস্যা আছে, তাদের বিভিন্ন এথিক্যাল সমস্যা আছে, যারা বিভিন্ন কারণে চাকরি হারাইছে বা চাকরির বিভিন্ন স্টেজে ওরা অনৈতিক কাজের সাথে, তারাই শুধু স্ট্রংলি কথা বলতেছে। আমি সরি টু সে, কালকে আপনি যে দিদার স্যারকে নিয়ে আসছেন, আই এম শিওর যে আপনি তাকে ডাকেন নাই, হয়তো উনি ফোন করে আপনাকে বলেছে, হয়তো বা আমি অ্যাজিউম করি। কারণটা কি, উনি না, নিজে দু হাজার যোগাযোগ। একুশ বা 22 সালে উনি ডেস্টিনি গ্রুপের সাথে দুর্নীতির সাথে জড়িত হয়ে উনি 9 বছর 4 মাস, আই রিপিট 9 বছর 4 মাস জেল খেটেছেন, ওখান থেকে বেরিয়ে এসছেন। বেরিয়ে এসে হি স্পিক আপ বাই ডিজিএফআই অ্যাগেন, হি ওয়াজ এ পার্ট অফ বিএনএম। আপনি জানেন বিএনএম, আমার মনে হয় আপনার অনুষ্ঠানেও বিএনএম এর পক্ষ থেকে ওনাকে আমার, হ্যাঁ, ডেকেছিলাম। বিএনএম নিয়ে, বিএনএম যখন গঠন হয় তখন অনুষ্ঠান করেছিলাম, বিএনএম যখন ভেঙে যায় কারেক্ট। তখনও ওকে নিয়ে অনুষ্ঠান হ্যাঁ, করেছিলাম। বিএনএমটা করেছিল ডিজিএফআই ইয়াকে ভাঙার জন্য, বিএনপি কে ভাঙার জন্য, ওখানে উনি ছিলেন। এখন উনি এবি পার্টি করতেছেন, আমি জানি না কি করতেছেন। এবং উনি স্ট্রংলি ওই একই কমরেডশিপের কথা বলতেছেন। এখন এই সমস্ত কমরেডশিপের মতো জিনিস দেখুন, আমরা মানে আমি 28 বছর চাকরি করেছি, স্যারও আমার থেকে বেশি চাকরি করেছে, যারা করেছে তারা, আমরা কমরেডশিপটা খুব ভালোভাবে, আমরা ট্রেনিং এর মধ্যেই আমরা একসাথে হার্ডশিপ করলে একজন একজনের সাথে কমরেড। বাট কথা হচ্ছে কমরেডশিপটা আমরা এখানে যে গুম খুন অন্যায় অত্যাচার যারা করছে, তাহলে আমি আমার জাস্টিস সেন্স অফ জাস্টিসটা ঠিক নাই। আমার মানে আমার আপন ভাইও যদি একটা গুম খুনের সাথে জড়িত হয়, এটাতে আমি যদি তাকে সাপোর্ট দেই, ইট ইজ নট এ কমরেডশিপ, ইট ইজ নট এ কমরেডশিপ। এখন এই কমরেডশিপের ধোঁয়াটা তুলছে জেনারেল ওয়াকার, বিভিন্ন অনৈতিক ভাবে যারা বিভিন্ন সময় ছিল তাদেরকে দিয়ে এই জিনিসটা আনার চেষ্টা করতেছে। সো আমি বলবো, আমি অ্যাকচুয়ালি জেনারেল ওয়াকার সম্বন্ধে যখন ফার্স্ট উনি সেনাপ্রধান হয়, কনক সারোয়ারের শোতে আমি তার সম্বন্ধে ভালো বলেছিলাম। মাঝখানেও আমরা তাকে অনেকবার চেষ্টা করেছি যে উনি যেন রাইট পথে আসে। আহ, মোট কথা হচ্ছে, এরকম একটা সিচুয়েশনে আমি যদি হইতাম, আমি জাস্ট রিজাইন করতাম। যে মানে আমি যেহেতু নিজেই আমার নিজের ডিসিশন নিতে পারতেছি না, এটা একদম ক্লিয়ার। মানে আমি এর আগেও আপনার সাথে বলেছি কিনা, আমি নিজের লাইফে বলেছি, জেনারেল ওয়াকার তার স্টাফদের নিয়ে একটা ডিসিশন নেয়, ডিসিশন নেওয়ার পর উনি রুমের ভিতরে ঢুকে হাফ এন আওয়ার বা 1 ঘন্টা পরে এসে ডিফারেন্ট ডিসিশন নিয়ে চলে আসে। এটা হচ্ছে সামবডি ইজ রানিং হিম।
সো এই জিনিসটা আমাদেরকে বুঝারও, মানে আমরা অলরেডি এই জিনিসটা বুঝি, সরকারও আমি মনে করি বুঝি। এবং বাংলাদেশের এই ক্রাইসিসটা সবাই ইনিশিয়ালি বলেছে যে এখন যদি সেনাবাহিনীর মধ্যে এতগুলো অফিসারকে সরায় দেওয়া হয়, আরে যখন 57 জনকে বা যখন সরায় দেওয়া হয়েছিল তখন কি সেনাবাহিনী চলে নাই? 71-এ যখন মুক্তিযুদ্ধ হয়েছিল, মুক্তিযুদ্ধের পরে মানে আমরা মেজর, আমি লেফটেন্যান্ট কর্নেল হয়েছি 48 ইয়ার্সে। 48 ইয়ার্সে প্রেসিডেন্ট জিয়া তখন প্রেসিডেন্ট ছিল, তারা কি আর্মি চালায় নাই? তখন চালিয়েছে। এবং এই সিচুয়েশনে এই যে সমস্ত ব্যাড অ্যাপেল গুলো আর্মিতে আছে এগুলাকে সরাইলেই আর্মি এবং দেশ আরো ভালোভাবে চলবে। এটাই হচ্ছে সেনা প্রধান জেনারেল ওয়াকারের কথাই বলতে চাই, নো বাট নো ইফ, ফুল স্টপ। এদেরকে সরাইলে দেশ এবং আর্মি ভালোভাবে চলবে। ধন্যবাদ। কর্নেল দিদারুল আলম আরেকটি কথা বলেছিল যে আপনি বাইরে বসে বসে শুধু সেনাবাহিনী সম্পর্কে বলছেন, আপনাকে উনি দেশে গিয়ে কথা বলার জন্য উনি বলছিলেন। মানে টোনটা শেখ হাসিনার আমলের টোন গুলো হয়ে গেল না যে? আমি আপনাকে বলতে চাই যে আমার প্ল্যান আছে দেশে আসার। আমি আশা করি এই বছর শেষের দিকে আসবো। এখন আমি অ্যাকচুয়ালি আমি আপনি ফেসবুকে আছেন, আমি এই গত বছর অনেক বিদেশে ঘুরেছি ফ্যামিলি ট্যামিলি সহ। আমার ছুটি নাই, আমি তো এখানে চাকরি করি, আমার তো অনেক টাকা নাই, আমি এখানে চাকরি করি। সো চাকরিতে আমি এখন ছুটি পাচ্ছি না, যখন ছুটি পাবো তখন দেশে আসবো। উনি ওনার সাথেও দেখা করবো যদি সম্ভব হয়। ধন্যবাদ।